দশে মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। এই কথাটা আরেকবার প্রমাণ করে দিল আমাদের ছাত্ররা। তো আসলে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ করলে সেখানে আল্লাহর অশেষ রহমতও থাকে। আর সেটা যতটাই কঠিন হোক না কেন, সহজ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তো সেটা আরেকবার প্রমাণ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সবার জায়গা থেকে ভালো আছেন। তবে আমার গাছের অবস্থা দেখে আপনারা বুঝে নেবেন আমি কতটুকু ভালো আছি। আমি আল্লাহ যখন যেভাবে রেখেছে তখনই আলহামদুলিল্লাহ বলতে হয়, শুক্রিয়া বলতে হয়। তো সেই জায়গা থেকে আমি শুক্রিয়া করছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। তবে মোটামুটি অসুস্থতার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তেমন বেশি ভালো নেই। তারপরে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি, বেঁচে তো আছি। অনেক বেশি অসুস্থতার মধ্য দিয়ে দিন যাচ্ছে। তো আজ যে ভিডিওটা করেছি এখানে বেশ কয়েকজনের হাতে দেখতে পাবেন। আমি গৃহিণী হিসেবে আমার যেসব কাজকর্মগুলো করার সেগুলো এখন আমি অন্যের হেল্পে করছি। আর আমি শুধু পাশ থেকে একটু দেখে যাচ্ছি, বসে আছি, গল্প করছি, এভাবে আমার দিন যাচ্ছে। এই তো ছেলে মেয়ে যেগুলো কখনো করেনি সেগুলো এখন করার চেষ্টা করছে। কারণ আমি অনেক বেশি অসুস্থ, অনেক বেশি ইনজুরি হয়েছে আমার ডান হাতে। তো ডান হাত একবারে মানে বেড রেস্টে দিয়েছে 21 দিন। তো এই জন্য আমার কোনো কাজই ধরা যাবে না, সব কাজ থেকে বিরতি নিতে হবে। তো এই তো ছেলে মেয়ে যতটুকু পারছে হেল্প করছে, পাশাপাশি আমার শাশুড়ি আছে, আর হচ্ছে আমাকে কাজে যে খালাম্মা হেল্প করে উনি আছেন। তো এই তো ওনারা কাজ করছে আর আমি বসেছিলাম, বসে বসে দেখছিলাম। এভাবে না আমার বসে থাকতে একটু ভালো লাগছে না, কারণ আমি তো একজন গৃহিণী। আমি সবসময় এসব কাজের সাথে জড়িত থাকি আর এগুলো করে আমার ভালো লাগে। এগুলো আমার করা প্রয়োজন বা আমার ভালো লাগার জায়গা থেকে আমি করি। তো আমার বেশ আনন্দ নিয়ে আমি আমার সংসারটাতে আছি বেশ অনেক বছরে। হঠাৎ করে এমন একটা বিপদ হয়ে যাবে আর নিজের ভালো লাগার জায়গা থেকে এভাবে বিরতি নিতে হবে, সেটা আসলে কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি তো তারপরেও বাসায় আছি, ঘুরে ফিরে দিন কাটাচ্ছি মোটামুটিভাবে। অসুস্থ, তারপরেও আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তো আমার তো অনেক ভাই বোনেরা হাসপাতালে কাতরাচ্ছে, অনেক মানুষ শহীদ হয়ে গিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে। তো সেই জায়গা থেকে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে এখনও দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন আর তেমন কিছু হয়নি। সাংসারিক কাজকর্ম থেকে একটু বিরত থাকব, তারপরেও যাই হোক আশেপাশে যারা আছেন সবাই মিলে হেল্প করছেন, ভালোভাবে দিন কাটছে। আমার থেকেও অনেক কষ্টে অনেকে আছে, অনেকে সন্তান হারিয়েছে, অনেকে সন্তানদেরকে নিয়ে হসপিটালে কষ্ট করছে। তো সেই জায়গা থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। সবশেষে আরও বেশি ভালো লাগছে এখন যখন বয়স দিচ্ছি, তখন তো আল্লাহ পাকের ইচ্ছায় পুরো বাংলাদেশ এখন স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে পরিচয় পেয়েছে, স্বাধীন দেশ পেয়েছে। তো সেই জায়গা থেকে তো আরও বেশি ভালো লাগা কাজ করছে। যাই হোক, যত কষ্টই হয়েছে আর যত রকমের ব্যথা পেয়েছি, যেভাবে হয়েছে যাই হয়েছে সেগুলো আর নাই বলি। তবে অবশেষে যে আমার ছাত্র ভাই বোনেরা বিজয়ী হয়েছে, এটাই সবচেয়ে বড় আনন্দের একটা বিষয়। এই আনন্দ আসলে মুখে বলার মতো না, কি পরিমাণ যে ভালো লাগা কাজ করছে। অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, ওদের জন্য আর কিছুই করতে পারিনি, বাসায় থেকে শুধু ওদের জন্য দোয়া করেছি। পরে তো নিজে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছি, ওদের জন্য আর কিছুই করতে পারিনি। তো বাসায় থেকে শুধু ওদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। যখন খবরের নিউজে দেখি ওদের উপরে এত টর্চার, ওদেরকে এত মারছে, বিভিন্নভাবে ওদেরকে কষ্ট দিচ্ছে, তখন শুধু বসে বসে ভাবি, আহারে আমি এই সামান্য ব্যথায় এত কষ্ট পাচ্ছি আর ওরা প্রতিদিনে কষ্ট পাচ্ছে, তারপরেও রাতে ঘুম নেই, দিনে খাবার নেই ঠিকমতো, আবার রাস্তায় এসে দাঁড়াচ্ছে। বারে বারে ওরা হার মানছে না, ওদেরকে অনেক রকমের চেষ্টা করছে হার মানানোর জন্য। তো আসলে এই প্রজন্মকে আমরা মোবাইল টিপা বা গেমস খেলা বা এই নেটে সবসময় থাকা এইসবে বলি যে এরা খারাপ হয়ে গিয়েছে, মোবাইল এসে এদের ভালো কিছু করার উদ্যোগ নেই, ভালো কিছু কখনো হবে না, এগুলোই বলতাম।
আসলে এই মোবাইল থেকে ওরা অনেক কিছু শিখেছে, যেটা আজ আমাদের সামনে একদম খোলাসা হয়ে গিয়েছে। ওরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মোবাইল আসলে ভালো খারাপ দুইটাই আছে। আপনি যদি ভালো দিক খুঁজে নেন তাহলে আপনার জন্য মঙ্গলজনক অনেক কিছু আছে, আর আপনি যদি খারাপ দিকটা খুঁজে নেন তাহলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য অনেক কিছু আছে। আসলে মোবাইল বলেন আর কম্পিউটার বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন কিংবা যে কোনো একটা জায়গার কথায় আপনি ধরে নেন, আপনি ঠিক যেটাকে যেভাবে ব্যবহার করবেন সেটা ঠিক ওইভাবে আপনার জীবনের সাথে। তো যাই হোক, আসলে চোখ আছে, কান আছে, বোঝার মতো জ্ঞান বুদ্ধিও আছে। তো আপনি ঠিক ভালো দিক খারাপ দিক বুঝে চলবেন, দেখবেন আপনার লাইফটাও সুন্দর, আপনিও কিছু করতে পারবেন। আর এটা হচ্ছে সেদিনের একটা ভিডিও যেদিন আমাদের ছাত্ররা জয়ী হয়েছে, আনন্দ মিছিল বের হয়েছে। তখনও আমি অনেক বেশি অসুস্থ, তবে এত বেশি আনন্দ দেখে শরীরটা যে কখন সুস্থ হয়ে গিয়েছে বুঝতেও পারিনি। আমার হাজব্যান্ড গণভবন থেকে ফোন দিয়ে বলছে যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, তোমরা রাস্তা গিয়ে দেখো, আনন্দ মিছিল বের হয়ে গিয়েছে। আসলে এই যে একটা দিন পাবো, এই মুহূর্তটা তখনও বুঝতে পারিনি যখন আমার হাজব্যান্ড সকালবেলা বাসা থেকে বের হচ্ছে। আর যাত্রাবাড়িতে এত পরিমাণ খারাপ অবস্থা ছিল, তখন ওরা যাত্রাবাড়িতেই ছিল। অনেক বেশি নাকি কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে রাস্তাগুলো শেষ করতে হয়েছে। সেই বাসা থেকে হেঁটে একদম গণভবন পর্যন্ত গিয়েছে ওরা। তো তখন ওদের উপরে অনেক গুলি, লাঠিচার্জ, অনেক কিছু হয়েছে। তারপরেও যাক, আল্লাহ সুস্থ শরীরে আবার ফিরিয়ে এনেছে। তো এত কষ্ট করে গণভবন গিয়েছে, যখন শুনতে পায় যে এই স্বৈরাচারী সরকার সে পদত্যাগ করে দেশ ছেড়েছে আর দেশে সবাই আনন্দ মিছিল করছে, তখন কিন্তু এত কষ্ট এক নিমেষে শেষ হয়ে গিয়েছে। এই যে মানুষগুলোর আনন্দ দেখে, খুশি দেখে, সেটা বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে যেদিন দেশ স্বাধীন হয়েছে এর পরের দিন সকালবেলা। আপনাদের ভাইয়ার সাথে আমি সেদিন যেতে চেয়েছি, তবে রাস্তার অবস্থা খারাপ বলে আর আমাকে নেয়নি। সেই সাথে আমার হচ্ছে হাঁটুতে অনেক বেশি ব্যথা আছে, হাতে ব্যথা, বলছে না তুমি যেতে পারবা না, অনেক দূর হাঁটতে হবে। তো এই জন্য পরের দিন সকালবেলা আমাকে নিয়ে বের হয়েছে। যাওয়ার পথে দেখছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর থেকে সবাই কী যেন দেখছে। তো কৌতূহলবশত আমরাও যাই। তো গিয়ে যেটা দেখি সেটা আসলে অনেকেই দেখেছেন, আর নতুন করে বলার কিছু নেই। থানা একদম পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে, বেশ কিছু পুলিশের গাড়ি পুড়ে শুধু কঙ্কালটা দাঁড়িয়ে আছে, সেই সাথে কয়েকজন পুলিশের লাশ পড়ে আছে। তো সেগুলোই মানুষ দেখছে। তো আমি বেশি সময় আর দাঁড়িয়েছিলাম না, কিছু সময় দেখে তারপরে হচ্ছে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দিই। আর এই তো গণভবনে আমরা চলে এসেছি। এসে এখানে বেশ কিছু সময় কাটাই, তবে সব কিছু আর ভিডিওতে ক্যাপচার করিনি। নিজের মতো করে বেশ কিছু সময় ঘুরেছি। আপনাদের ভাইয়া সেখানে ছাত্ররা ছিল, ওদের সাথে কথাবার্তা বলেছে। বেশ কিছু সময় ওখানে কাটিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়েতে যাব, জিয়া উদ্যানে যাব। এখানে আমরা থাকা অবস্থাতে এত পরিমাণ মানুষ এসে ভিড় করছে, তখন ছাত্ররা আবারও লাঠি ছোটা নিয়ে সব কিছু মানে সামলানোর চেষ্টা করছে। তো মানুষ তো আসলে কি বলবো, সেদিনের চিত্র যারা দেখেছেন তারা তো জানেনই। কিছু কিছু জায়গায় আমাদের দেশের মানুষগুলো এত বেশি করে ফেলে, যার জন্য আমরা আসলে হাসির পাত্র হয়ে যাই। তো সেটা এবারও দেখিয়েছে। আমাদের ছাত্র ভাই বোনগুলা এত বেশি কষ্ট করেছে, তো ওরা একবারও ভাবেনি যে এই পরিমাণ কষ্ট কি আমাদের ছাত্রছাত্রীরা এই জন্য করেছে। এই সামান্য লাউ, মাছ, এটা সেটা, হাবিজাবি একটা শাড়ি, একটা লাগেজ, এগুলো নিয়ে কি হবে? যাকে দেখতে পারি না তার তো কোনো কিছুই ভালো লাগবে না, তাই না? তো এই যে সাধারণ মানুষগুলো ঢুকে যে পরিমাণ মানে কাজগুলো করেছে, এগুলো আসলে কি বলবো, মানে আমাদেরকে হাসির পাত্র করে দিয়েছে। আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের এই স্বভাবগুলোর কারণে আমরা এখনও বাইরের মানুষদের কাছে হাসির পাত্র হয়ে থাকি। আমাদেরকে নিয়ে অনেক দেশে হাসাহাসি করে। তো সেদিনের চিত্রটা আর কি বলবো, সেটা তো সবাই দেখেছেন। তারপরে হচ্ছে গণভবনে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, অনেক বেশি নষ্ট করেছে, গাছগুলো যে কী পরিমাণ নষ্ট করেছে।
আরে বাবারে, এগুলো কি করেছে? এগুলো তো কোনো দোষ করেনি। যে দোষী ছিল সে তো চলেই গিয়েছে, তাহলে এগুলো কেন নষ্ট করছি? এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, তাই না? উনি চলে গিয়েছে, ওনার পরে যে আসবে সে তো এখানে থাকবে, তার তো এগুলোর প্রয়োজন আছে। আমরা শুধু শুধু কেন এগুলো নষ্ট করতে যাব? তো বেশ কিছু সময় আমরা এগুলো দেখেছি, তারপরে দেখলাম যে ছাত্ররা এসেছে, ওরা অনেকগুলো এসেছে ছাত্রছাত্রী, সবাই মিলে আবার গণভবনটাকে ক্লিন করার চিন্তা ভাবনা করছে। তো আসলে 2 বাচ্চা বাসায় রেখে গিয়েছি, তো আমরা আর বেশি সময় ছিলাম না। আর যেহেতু ওখানে থেকে কিছু করতেও পারবো না, কারণ আমি অনেক বেশি অসুস্থ। তারপরে চলে আসি। তো আপনাদের ভাইয়া বলল, যেহেতু এসেছো তাহলে জিয়া উদ্যানটাও একটু ঘুরে যাও। তারপরে এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর বের হওয়ার সময় আপনাদের ভাইয়া গেটে বলছিল যে এবার গেটটা বন্ধ করে দাও, কারণ সাধারণ মানুষ এত পরিমাণ ঢুকছে, আজও আবার মানে উল্টাপাল্টা কিছু করে বসবে। তো গেটে তো বর্তমানে কেউ নেই, শুধু ছাত্ররা আছে। তো ছাত্রদেরকে বুঝিয়ে বলে এসেছে যে গেটগুলো বন্ধ করে দাও, না হয় তোমরা এটা ঠিক রাখতে পারবা না আজও। তো আমরা বের হওয়ার পরে দেখলাম গেট বন্ধ করে দিয়েছে, কাউকে আর ঢুকতে দেয়নি। আমরা জিয়া উদ্যান ঘুরে ফিরে আবার যখন এই দিক দিয়ে যাচ্ছি তখন দেখলাম যে গেট বন্ধ করে দিয়েছে। অনেক বেশি মানুষ এসে দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। তো সেদিনের পর থেকে আর গণভবনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আসলে কিভাবে দেবে? সেই 5 তারিখের যে চিত্রটা সেটা আসলে দেখলে কেমন মনে হয়? এদেরকে কি ঢুকতে দেওয়া ঠিক হবে? তো আপনাদের উদ্দেশ্যে আর কি বলবো, শুধু একটা কথাই বলবো, এই কাজগুলো করার আগে একবার ভাববেন এটা করে আমার কি হবে, এটা আমি কয়দিন খাবো, বা একটা ইউজ করার জিনিস কয়দিন ইউজ করব। তবে এই মানে সামান্য ভুলের কারণে আমাদেরকে পুরো বিশ্ব দেখছে, আর পুরো বিশ্বের কাছে আমাদের দেশটা একটা হাসির পাত্র হয়ে গেল। তো সেটা যেন না হয় সামনের দিনগুলোতে, সেভাবেই চলবেন, ভিতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলবেন। আমাদের ছাত্রদের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে, সেগুলো শেখার চেষ্টা করবেন। আপনাদের উদ্দেশ্যে আর কিছু বলছি না। তো যারা আমার সাথে এখনও আছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার, যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। ভিডিওতে ভুল ত্রুটি অনেক কথা বলতে পারি, বা চলে আসে, আসলে কথার সাথে অনেক কথা চলে আসে, তো সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, প্রতিনিয়ত আমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন হচ্ছে আমরা জিয়া উদ্যানে এসেছি। আমি আসলে বেশ অনেক দিন পরে এসেছি। এই দিকটাতে খুব বেশি আসা হয় না। তো আজও যে এসেছি খুব বেশি সময় কাটিয়েছি তা না, মানে বাইকে থেকে যতটুকু পেরেছি একটা ঘুরনা দিয়ে বের হয়ে চলে গিয়েছি। কারণ হচ্ছে আমার 2 বাচ্চাকে বাসায় ঘুমে রেখে এসেছি, আমরা অনেক ভোরে ভোরে বের হয়েছি। তো ওরা উঠে যাবে, ওদের নাস্তা পানির প্রয়োজন আছে, সেই চিন্তা ভাবনা করে আর বেশি সময় লেট করিনি। আর এই তো এটা হচ্ছে জিয়া উদ্যান। তো আমরা জিয়া উদ্যানে চলে এসেছি। আসলে বাইক থেকে আর নামবো না, বাইকে থেকে যতটুকু পারি চক্কর দিয়ে পরে চলে যাব আর কি। তো এই তো শুরুতে ঢোকার পথে জিয়ার কবরটা দেখতে পেলাম। তারপরে হচ্ছে ভিতরে অনেক বেশি জঙ্গল, মানে অনেক গাছগাছালি ভরা। তো একটু ঘুরে ফিরে দেখে তারপর আমরা বের হয়ে যাব। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আসলে অনেক ভিডিওতে বলবো বলে আবার মনে থাকে না, ভুলে যাই। তো আজ বলে দিচ্ছি আপনাদেরকে, আমার একটা ফেসবুক পেজ আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমার খুন্তি কড়াই। তো যাদের ইচ্ছে হবে একটু আমার পেজটা ঘুরে আসবেন, আর ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন। তো এভাবে সেই দিনটা কাটে। আর 2-3 দিন বাসা থেকে বের হওয়া হয়নি, তার 3 দিন পর বের হয়েছি সকাল সকাল আমার একটু কাজে। তো যাওয়ার পথে যে সুন্দর একটা দৃশ্য দেখেছি সেটার কথাই বলছি। আসলে এই দেশটা ছাত্রদের একার নয়, ওদের একা দায়বদ্ধ না ওরা, যে ওরা ট্রাফিকের কাজ করবে, ওরা ডাকাত পাহারা দেবে, ওরা থানা পাহারা দেবে, ওরা হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছে। তো শুধু ওদের বলে আপনারা বসে থাকবেন না,
যার যার জায়গা থেকে সবাই সবার মতো করে দেশটাকে সুন্দর করে সাজাতে, স্বাধীন দেশ করতে হেল্প করেন। এতে করে দেখবেন আমাদের ছাত্ররা আরও বেশি উৎসাহিত হবে। আর যারা পরবর্তী সময় এই দায়িত্বগুলো পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি, এখন ওদের কাছ থেকে শিখে নিন। রিকশাওয়ালাদের চাকা ফুটা করে দেওয়া, কথায় কথা ওদেরকে মারা, এগুলো থেকে বিরত থাকবেন। বুঝিয়ে বলবেন, দেখবেন ওরা আপনাদের কথা খুব ভালোভাবে বুঝে ডিসিপ্লিন মেনে চলছে। তো আজ তাহলে এখান থেকে বিদায় নেব, আর বেশি কথা বলবো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।